প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করছি আমাদের এই সিরিজের চতুর্থ ভিডিও, অর্থাৎ নবম শ্রেণীর চতুর্থ ভিডিও। আজকে যেটা পড়াবো আমরা, তার নাম ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, দি কজেস অফ ফেব্রুয়ারি রেভলিউশন ইন 1848। এর আগের যে ভিডিওটা আমরা তৈরি করেছিলাম সেটি ছিল জুলাই বিপ্লবের ওপর। তোমাদের মনে রয়েছে জুলাই বিপ্লবে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে 1830 সালের 26শে জুলাই জুলাই অর্ডিন্যান্স তৈরি হওয়ার পর পলিগন্যাক মন্ত্রিসভার বিরুদ্ধে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ জাগ্রত হয়েছিল, তার ফলে দশম চার্লসকে ক্ষমতার থেকে সরে দাঁড়াতে হয়। দশম চার্লস চলে যান ইংল্যান্ডে। ফ্রান্সের সিংহাসন শূন্য হয়ে পড়ে। পূর্ব রাজার পরিবর্তে নূতন একটি রাজবংশকে সেখানে স্থাপন করা হয়। যেই রাজবংশকে স্থাপন করা হয়েছিল তার নাম ছিল অর্লিয়েন্স বংশ, এবং এই অর্লিয়েন্স বংশের হয়ে যিনি সিংহাসনে বসেছিলেন তিনি লুই ফিলিপ। 57 বছরের লুই ফিলিপ যখন সিংহাসনে বসেন, তখন ফ্রান্সে এক নূতন যুগের সূচনা হয়েছিল। যেহেতু জুলাই মাসে এই রাজবংশ ক্ষমতায় এসেছিল, তাই এই অর্লিয়েন্স বংশের শাসনকালকে বলা হতো জুলাই রাজতন্ত্র। 1830 সাল থেকে 1848 সাল পর্যন্ত কত বছর হয়? 1830 থেকে 1848, 18 বৎসর। এই 18 বৎসর তাহলে ফ্রান্সে জুলাই রাজতন্ত্র টিকেছিল। 1848 সালে ফেব্রুয়ারি মাসে এই লুই ফিলিপের বিরুদ্ধে আবার একটি বিদ্রোহ ঘটে। যেহেতু এই বিদ্রোহ ফেব্রুয়ারি মাসে ঘটেছিল এবং এই বিদ্রোহের পরে ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন লুই ফিলিপ, এটা ফ্রান্সের বিপ্লবের আরো একটি পর্যায়কে সম্পূর্ণ করেছিল। তাই 1848 সালের ফেব্রুয়ারি মাসের এই ঘটনাকে আমরা ফেব্রুয়ারি বিপ্লব নামে অভিহিত করছি। এখন প্রশ্ন, কেন লুই ফিলিপের বিরুদ্ধে এই ধরনের বিদ্রোহ সংগঠিত হয়েছিল? আমরা দেখেছি লুই ফিলিপ যখন সিংহাসনে বসেন, তখন লুই ফিলিপ এক উদারনৈতিক যুগের সূচনা করতে চেয়েছিলেন। তিনি এমন কিছু কাজ করেছিলেন যেগুলো তাকে ফ্রান্সে ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছিল। যেমন লুই ফিলিপ প্রাথমিক পর্বে ভোটাধিকারের কিছু সংস্কার করেছিলেন। লুই ফিলিপ নেপোলিয়ান বোনাপার্টের সেন্ট হেলেনা দ্বীপ থেকে তার সমাধিসৌধকে নিয়ে এসে ফ্রান্স স্থাপন করেছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করেছিল। সাধারণ মানুষের মধ্যে লুই ফিলিপকে জনপ্রিয় করে তুলেছিল। তাহলে প্রশ্ন, কি এমন হলো যে কারণে লুই ফিলিপকে ক্ষমতার থেকে সরে যেতে হলো? সরে যেতে হলো ঠিক বলা যাবে না, তিনি ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হলেন। কে বাধ্য করলো? ফরাসি জনগণ। যে ফরাসি জনগণ বিপ্লব করেই তাকে ক্ষমতায় এনেছিল, সেই ফরাসি জনগণ তার বিরুদ্ধে চলে গেল এবং তাকে বাধ্য করলো সিংহাসন থেকে সরে দাঁড়াতে। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কেন এই ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, বা লুই ফিলিপের বিরুদ্ধে কেন মানুষ এভাবে রুখে দাঁড়িয়েছিল। আমরা যদি ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলোকে বোঝার সুবিধার জন্য একটু পয়েন্ট করে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে লুই ফিলিপের বিরুদ্ধে
ফ্রান্সের যে রাজনৈতিক দলগুলো ছিল সেই রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল। কেন? লুই ফিলিপ যখন ক্ষমতায় আসে তখন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার সম্মুখীন হন। লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন অর্লিয়েন্স বংশের একজন হিসেবে, কিন্তু যারা লেজিটিমিস্ট ছিলেন, অর্থাৎ যারা রাজতন্ত্রের সমর্থক ছিলেন, পুরানো রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন, তারা লুই ফিলিপের সিংহাসন আরোহণটাকে মেনে নিতে পারেননি। যে দশম চার্লস ইংল্যান্ডে পালিয়ে চলে গিয়েছিলেন, তার যে পত্নী ছিলেন, যার নাম ছিল বেরির ডাচেস, কি নাম ছিল? বেরির ডাচেস, তিনি অর্লিয়েন্স বংশের লুই ফিলিপের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন। যারা বোনাপার্টিস্ট দল ছিল তারাও লুই ফিলিপের বিরোধিতা করেছিলেন। যারা প্রজাতান্ত্রিক দল ছিল তারাও লুই ফিলিপকে মেনে নিতে পারেননি। সমাজতান্ত্রিক দল, যারা বৈষম্যের বিরুদ্ধে শ্রমিক স্বার্থের কথা বলেছিলেন, তারাও লুই ফিলিপের সাথে একমত ছিলেন না। তাহলে প্রথম থেকেই দেখছি যে ফ্রান্সের যে সে সময় রাজনৈতিক সংগঠন বা দলগুলো ছিল তারা লুই ফিলিপের তীব্র বিরোধিতা করেছিলেন। তাহলে এই রাজনৈতিক বিরোধিতা লুই ফিলিপকে প্রথম থেকেই কিছুটা বিড়ম্বনার মধ্যে রেখেছিল। দ্বিতীয়ত আমরা বলতে পারি লুই ফিলিপের যে সিংহাসন আরোহণ, এটা তৎকালীন ফ্রান্সের বহু মানুষের কাছেই অবৈধ ছিল। কেন অবৈধ? লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে কোন যুক্তিতে বসেছিলেন? তিনি বুর্ব রাজবংশের ছিলেন না। তিনি বোনাপার্টিস্ট বা নেপোলিয়ান বোনাপার্টের কেউ ছিলেন না। লুই ফিলিপ কোনো বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন না। তাহলে লুই ফিলিপের সিংহাসন আরোহণ ছিল অবৈধ। মাত্র কয়েকটি গোষ্ঠী এবং কিছু মানুষের সমর্থন নিয়ে লুই ফিলিপ বিপ্লবের ফলে, অর্থাৎ জুলাই বিপ্লবের ফলে সিংহাসন পেয়ে গিয়েছিলেন। এটাকে অনেক জ্ঞানীগুণী পণ্ডিতই মেনে নিতে পারেননি। ফরাসি জনগণের একটা বড় অংশ প্রথম থেকে লুই ফিলিপের বিরোধিতা করে গেছে। তাহলে তার সিংহাসন আরোহণ ছিল অবৈধ। এই যুক্তিতে লুই ফিলিপের বিরোধী শক্তি ছিল প্রথম থেকেই ফ্রান্সে। এবার আমরা দেখছি যে লুই ফিলিপ ফ্রান্সে যখন সিংহাসনে বসেন তখন লুই ফিলিপের মধ্যে সকলেই আশা করেছিলেন কোনো রাজকীয় মর্যাদা বা রাজকীয় মহিমা। কিন্তু লুই ফিলিপের ব্যক্তিগত কিছু গুণ থাকলেও রাজকীয় মর্যাদা বা গৌরব তার মধ্যে কিন্তু ছিল না। তিনি কোনো উচ্চ বংশজাত ছিলেন না, তার না ছিল বংশ কৌলীন্য, না ছিল তার শিক্ষা কৌলীন্য। তিনি কোনো কোনো সময় রঙিন ছাতা মাথায় নিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছেন। তিনি তার সন্তানীদের সাধারণ স্কুলে পড়িয়েছেন। তিনি সাধারণ মানুষের সাথে কফির দোকানে বসে কফি খেয়েছেন। রং বেরঙের জামা কাপড় পরে সাধারণ মানুষের ঘোরার ফলে তাকে সিটিজেন কিং বা নাগরিক রাজা উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক পর্বে এই সিটিজেন কিং বা নাগরিক রাজা তার গৌরবকে বৃদ্ধি করলেও
রাজকীয় মহিমার থেকে তাকে কিন্তু বঞ্চিত করেছিল। ফলে প্রাথমিক পর্বের যে জনগণ তার মধ্যে একজন ভালো মানুষের গুণ দেখতে পেয়েছিলেন, পরবর্তীকালে তারাই কিন্তু রাজকীয় মহিমা না থাকায় লুই ফিলিপের সমালোচনা করতে শুরু করে। তাহলে তার এই যে ব্যক্তিগত গুণাবলী পরবর্তী সময়ে মানুষের কাছে তাকে ভুল বার্তায় পর্যবসিত করে, অর্থাৎ মানুষ এই লুই ফিলিপকেই ভুল বুঝতে শুরু করে। তাহলে এটাও কিন্তু লুই ফিলিপের বিরুদ্ধে ফরাসি জনগণের ক্ষোভের একটা অন্যতম কারণ। নেক্সট আমরা দেখেছি যে লুই ফিলিপ যখন সিংহাসনে আরোহণ করেন তার পরবর্তী সময় ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক অসন্তোষ শুরু হয়। ফ্রান্সে সেই সময় শ্রমিক আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। লুই ব্লাঙ্ক একজন শ্রমিক নেতা, তিনি একটি বই লেখেন। বইটির নাম ছিল দ্য অর্গানাইজেশন অফ লেবার। এই যে তার দ্য অর্গানাইজেশন অফ লেবার, এই অর্গানাইজেশন অফ লেবার তা কি করেছিল? শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছিল যাতে তারা লুই ফিলিপের এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠে। অসাম্য বৈষম্যের বিরুদ্ধে তারা নিজেদের অধিকার বুঝে নিতে চেয়েছিল। তাহলে শ্রমিকদের এই ক্ষোভ বিক্ষোভ লুই ফিলিপকে কি করেছিল? ফরাসি জনগণের কাছে একজন স্বৈরাচারী শাসক হিসাবে তুলে ধরেছিল। লুই ফিলিপ আরো একটি কারণে ফরাসি জনগণের কাছে বিরাগ ভাজন হয়েছিলেন। কেন? লুই ফিলিপকে বলা হতো ভণ্ডামির অবতার। তিনি সাধারণ মানুষের সাথে মিশছেন, একসাথে চলছেন, তাদের সাথে থাকছেন, মানুষের কথা শুনছেন, কিন্তু তার বাইরে তিনি কি করছেন? তার স্বৈরাচারকে ধীরে 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 কুক্ষিগত করছেন। তিনি কোনো অবস্থাতেই চাইছেন না যে ফ্রান্সে তার ক্ষমতার হ্রাস আলগা হয়ে যাক। তাই পার্লামেন্টে যখন নির্বাচন হয় তিনি বিপুল পরিমাণ অর্থ খরচ করে পছন্দের লোকদেরকে তিনি তার আইনসভাতে জিতে নিয়ে আসেন, যাতে তার স্বৈরাচারী ক্ষমতা, একক ক্ষমতা ফ্রান্সের উপরে থাকে। তাহলে তিনি যা বলছেন মানুষের কাছে, যেভাবে তিনি চলছেন, বস্তুত পক্ষে তিনি ততটা উদার মনের ছিলেন না। তাহলে একদিকে তিনি স্বৈরাচারী মনোভাব পোষণ করছেন, আরেকদিকে লোক সম্মুখে তিনি নিজেকে উদারনৈতিক রাজা হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তার এই যে ভণ্ডামি, তার এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি যখন ধীরে 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 মানুষের বোধগম্য হয়, তখন মানুষ তার বিরোধিতা করতে শুরু করে, যা ফেব্রুয়ারি বিপ্লবের অন্যতম কারণ। আমরা দেখেছি 1846-47 খ্রিস্টাব্দ নাগাদ ফ্রান্সে অর্থনৈতিক সংকট দেখা দেয়। ফ্রান্সে খাদ্য সংকট দেখা দেয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ফসলের বিভিন্ন রোগ প্রভৃতির কারণে ফ্রান্সে খাদ্য সংকট শুরু হয়। যেহেতু ফ্রান্সে খাদ্য সংকট শুরু হয় এবং সেই খাদ্য সংকট মোকাবিলা করবার মতো কোনো ইনোভেশন বা উদ্ভাবনী ক্ষমতা সে সময় লুই ফিলিপ দেখাতে পারেননি। ফলে ফ্রান্সের এই দুর্দশার জন্য জনগণ লুই ফিলিপকেই দায়ী করতে শুরু করে, যা ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল বলা যেতে পারে। লুই ফিলিপ ফ্রান্সের মানুষের যে বিরাগ ভাজন হয়েছিলেন, ফ্রান্সের মানুষের কাছে যে তিনি হেয় হয়ে গিয়েছিলেন, তার আরেকটা বড় কারণ তার বৈদেশিক নীতি বা ফরেন পলিসি। ফরাসি জনগণ ওয়াটারলুর যুদ্ধে হার দেখেছিল।
যে ফরাসি জনগণ নেপোলিয়নের দুর্দণ্ডময় ক্ষমতা দেখেছিল, যে ফরাসি জনগণ নেপোলিয়নের সফল বৈদেশিক নীতি দেখেছিল, সেই ফরাসি জনগণ ওয়াটারলু যুদ্ধের হার এবং ভিয়েনা কংগ্রেসে ফ্রান্সের যে সম্মান ভুলুণ্ঠিত হয়েছিল, এই সমস্ত কিছু প্রত্যক্ষ করেছিল। তাই তাদের মনের মধ্যে এক ক্ষোভ ছিল। তারা ভেবেছিল লুই ফিলিপ ফ্রান্সের সেই পুরাতন বৈদেশিক নীতি, ফ্রান্সের সেই রাজকীয় মহিমা, ফ্রান্সের সেই গৌরব আবার ফিরিয়ে আনবেন। কিন্তু লুই ফিলিপ মোটেও তা করেননি। লুই ফিলিপ যেহেতু কোনো উচ্চ রাজবংশজাত ছিলেন না, তাই লুই ফিলিপের মধ্যে একটা হীনমন্যতা প্রথম থেকেই ছিল। তিনি নিজে বহুবার খেদ ব্যক্ত করেছেন যে ইউরোপের রাজারা তাকে যোগ্য সম্মান দেয় না, যোগ্য মর্যাদা দেয় না, যেহেতু তিনি বংশকৌলিন্যে ইউরোপীয় অন্যান্য রাজাদের মতো নন। সেই লুই ফিলিপের কাছ থেকে কোনো সংগ্রামশীল বৈদেশিক নীতি, বলিষ্ঠ বৈদেশিক নীতি আশা করা যায় না। লুই ফিলিপ বিভিন্ন সময় স্পেন, ইংল্যান্ডের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন, যা ফরাসি জনগণ ভালো চোখে দেখেননি। লুই ফিলিপ প্রকাশ্যে বলতেন, আমি 100টি পার্লামেন্ট ভাঙবো, তবু যুদ্ধ করা থেকে বিরত থাকব। একথা ঠিক, যুদ্ধ নয় শান্তি চাই, এটা আমাদের সকলেরই দাবি। কিন্তু রাষ্ট্রের সম্মান, রাষ্ট্রের মর্যাদার যেখানে প্রশ্ন, ফরাসি জনগণ সেখানে আপোষ করতে রাজি ছিলেন না। নিজেদের সম্মান ভুলুণ্ঠিত করে তারা শান্তির পূজারী হতে চাইছিলেন না। অথচ লুই ফিলিপ যুদ্ধ করবেন না এ কথা বলে বিভিন্ন ক্ষেত্রে তিনি ফ্রান্সের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন। ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছিল। তাই বলা হতো যে ফিলিপের রাজত্বকালে ফ্রান্স ওয়াজ বোর্ড, অর্থাৎ ফিলিপের রাজত্বকালে ফ্রান্স হতাশাগ্রস্ত। তাহলে এই যে বৈদেশিক নীতির ব্যর্থতা, এই বৈদেশিক নীতির ব্যর্থতাও কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। এই পরিস্থিতিতে ফ্রান্সের জনগণ যখন ভীষণভাবে লুই ফিলিপের প্রতি ক্ষিপ্ত, সেই সময় থিয়ার্স, লামার্টিন প্রমুখের নেতৃত্বে ফ্রান্সে লুই ফিলিপের বিরোধিতায়, তার নীতির পরিবর্তনের দাবিতে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সমাবেশ হতে থাকে। লুই ফিলিপ তার প্রধানমন্ত্রী গিজোকে নির্দেশ দেন এই বিদ্রোহগুলো যেন কঠোর হাতে দমন করা হয়। কিন্তু লামার্টিন, থিয়ার্স প্রমুখরা তারা বিভিন্ন জায়গায় এই সভা সমাবেশ চালিয়ে যেতে থাকে, যার একটা নাম ছিল, একে বলা হতো সংস্কারের ভোজ সভা। কি বলা হতো? সংস্কারের ভোজ সভা। এই যে সংস্কারের ভোজ সভা, এই সংস্কারের ভোজ সভাগুলো থেকে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে 1848 সালের 22শে ফেব্রুয়ারি দেশের ময়দানে ভোটাধিকার সম্প্রসারণের জন্য এক ব্যাপক সমাবেশ আহ্বান করা হয়। কিন্তু গিজো সেই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করে। যখনই গিজো এই সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করল, তখন জনগণ তারা গিজোর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে, গিজোর বাড়িকে অবরোধ করে। যে গিজোর বাড়িকে তারা অবরোধ করে, ন্যাশনাল গার্ড বা জাতীয় রক্ষী বাহিনী
এই বিক্ষোভরত জনতার উপরে গুলিবর্ষণ করে। আর এই গুলিবর্ষণের ফলে 23 জন সঙ্গে সঙ্গে মারা যায়, 30 জন আহত হয়। এই খবর যখন প্যারিসে ছড়িয়ে পড়ল, হাজার হাজার জনতা গিজোর বাড়ির সম্মুখে উপস্থিত হতে শুরু করে এবং তারা গিজো এবং তার প্রভু লুই ফিলিপের পদত্যাগ দাবি করতে শুরু করে। লুই ফিলিপ তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং সন্ত্রস্ত লুই ফিলিপ তিনিও দশম চার্লসের পদাঙ্ক অনুসরণ করে ফ্রান্সের রাজ সিংহাসন ত্যাগ করে দিয়ে তিনি চলে যান সুদূর ইংল্যান্ডে। তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। যে দশম চার্লস ইংল্যান্ডে পলায়নের কারণেই লুই ফিলিপ সিংহাসনে বসতে পেরেছিলেন, সেই লুই ফিলিপও এবার পালিয়ে যেতে বাধ্য হলেন জনগণের জন্য। আবার প্রমাণিত হলো হু উইল বি দ্য কিং মেকার, দ্য পিপুল অফ ফ্রান্স, অর্থাৎ ফরাসি জাতি, ফরাসি জনগণ হলেন রাজনেতা তৈরির বা রাজা তৈরির মালিক বা প্রভু। সুতরাং এইভাবে কি হলো, ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হলো এবং সেখানটায় থিয়ার্সের নেতৃত্বে নূতন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠল এবং প্রজাতান্ত্রিক সরকার তৈরি হলো। এর নাম হলো দ্বিতীয় প্রজাতন্ত্র। তাহলে 1848 সালে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা হলো। ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার প্রথম কারণ, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হওয়ার ফলে ইউরোপের প্রায় 15টি দেশে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং মেটার্নিক তন্ত্র ভেঙে পড়ে। তাহলে ফেব্রুয়ারি বিপ্লব প্রায় বিশ্ব বিপ্লবে পরিণত হয়েছিল। তাই এরিক হবসন, একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে ফেব্রুয়ারি বিপ্লব ছিল সম্ভাব্য প্রথম বিশ্ব বিপ্লব। আরেকটি জিনিস লক্ষ্য করার মতো বিষয়, সেটা হলো ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলো কোথায়? প্যারিসে। তাই প্যারিসকে বলা হতো দ্য মাদারল্যান্ড অফ রেভলিউশন, অর্থাৎ বিপ্লবের জননী ভূমি। তাহলে প্যারিস বিপ্লবের জননী ভূমি হিসাবে পরিচিতি লাভ করেছিল। ফেব্রুয়ারি বিপ্লবের অভিঘাতে যেহেতু মেটার্নিক ব্যবস্থা ভেঙে পড়ে, মেটার্নিক এই সময় মন্তব্য করেছিলেন ফ্রান্সের সর্দি হলে শুরু করে, আঁচি দিতে শুরু করে। তোমরা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের যখন সংক্রমণ হয়, আমাদের যদি জ্বর সর্দি কাশি কিছু শুরু হয়, প্রথমে আমাদের কি হয়? কাশি, তারপরে ক্রমাগত হাঁচি আসে। এও ঠিক তাই, যেন প্রথম শুরুটা ফ্রান্সে হয়েছিল আর ইউরোপের সর্বত্র সংক্রমণ রোগের মতো তা ছড়িয়ে পড়েছিল। তাই ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপ তথা বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা অন্য একটি ভিডিওতে অন্য কিছু আলোচনা করব।